দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাব্বির আহমেদ সন্ধি। বর্তমান সময়ে দাঁড়িয়ে সন্তানদের শুধুমাত্র ভালো ভালো রেজাল্ট, ভালো ফলাফলই একমাত্র ওয়ে না। তার দরকার সৃজনশীল ক্ষমতা, তার দরকার নিজের আবেগকে কন্ট্রোল করার ক্যাপাসিটি, তার দরকার মূল্যবোধ। এবং এই সামগ্রিক বিষয় নিয়ে বা বর্তমান শিক্ষার নতুন চিন্তাভাবনা নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে একজন আজ আমাদের সাথে আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে উপস্থিত আছেন। আমাদের সাথে উপস্থিত আছেন তাহমিনা রহমান, বাংলাদেশের শিশু কেন্দ্রিক সৃজনশীল শিক্ষা উদ্যোগ কিডস টাইমের প্রতিষ্ঠাতা। তাহমিনা রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি এবং আপনাকেও ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য। নিশ্চয়ই। আমাদের বর্তমান সময়ে দাঁড়িয়ে শিশুদের সন্তানদের হচ্ছে শুধুমাত্র আমাদের কাছে একটা সময় যে ধারণাটা ছিল যে আমার ম্যাথে ভালো করতে হবে, ইংলিশে ভালো করতে হবে, সায়েন্সে ভালো করতে হবে, এর বাইরে অন্য কোনো বিষয়গুলো নিয়ে আমাদের তেমন একটা চিন্তাভাবনা ছিল না। আমরা যখন কোনো সমস্যার সম্মুখীন হতাম তখন সেই জিনিসটা অনেক বড় করে ফেলতাম। কিন্তু এখন শিক্ষার ধরন বদলেছে, প্যারেন্টিংয়ের ধরন বদলেছে এবং আপনার এই কিডস টাইম আপনি 2016 সালে প্রতিষ্ঠা করেছেন, ইফ আই এম নট রং। তো এই টোটাল সিনারিওটার জার্নিটা কিভাবে শুরু হলো এবং আপনার কাছে এই যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন বা নতুন যে চিন্তাটা কিভাবে আসলো? আমি শুরুর জার্নিটা আপনার কাছে জানতে চাচ্ছি। শুরুর জার্নিটা খুবই ইন্টারেস্টিং। আমরা কিডস টাইমের আগেও আসলে লাইট অফ হোপের প্রতিষ্ঠা হয়েছে। সো লাইট অফ হোপটা শুরু হয়েছিল এই কারণে যে ওয়ার্ল্ড ব্যাংক এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বেশ কিছু রিসার্চ এসেছে এবং সেখানে বলা হচ্ছে যে আজকে যে শিশুটা প্রাইমারি গ্রেড লেভেলে আছে, সে 10 বছর 15 বছর পরে যে সে যখন কোনো একটা কাজে ঢুকবে তখন এমন একটা কাজ আসবে বা 65% শিশু এমন একটা কাজে ঢুকবে যে কাজটা এখনও পৃথিবীতে এক্সিস্ট করে না। সো ওই ধারণা থেকে আমরা প্রথমে আমাদের প্রতিষ্ঠানের কাজ শুরু করলাম এবং সেখানে দেখলাম যে শিশুরা সবচেয়ে বেশি শেখে যদি তাকে আনন্দময় পরিবেশ দেওয়া হয় এবং আনন্দ দিয়ে সে শেখে। সেই জায়গা থেকে আমাদের কিডস টাইমের যাত্রা শুরু, যে শিশুরা আসবে, আনন্দ নিয়ে আর্ট করবে, ক্রাফট করবে, নিজের মতো কিছু একটা বানাবে, স্টোরি টেল করবে, স্টোরি মেক করবে, পাপিট্রি করে আমাদের বাচ্চারা, থিয়েটার করে। সো অনেক ধরনের ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিস করে, যার মাধ্যমে আসলে কিডস টাইমটা আরও বেশি কাজ করতে পারছি বাচ্চাদেরকে নিয়ে। ভেরি নাইস, ভেরি নাইস। আজকে যখন আপনার আসার ব্যাপারে কথা হচ্ছিল, আই ওয়াজ ভেরি এক্সাইটেড। বর্তমান সময় দাঁড়িয়ে একটা জিনিস আমরা দেখতে পাই যে আমরা সবাই কম বেশি, বিশেষ করে ইয়াং যে জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলছি, তাদের মধ্যে আসলে সহনশীলতা অনেক ক্ষেত্রে কম পাওয়া যায়। তাদের মধ্যে সাইবার বুলিংয়ের একটা ইস্যুস থাকে, তারা হচ্ছে এডিএইচডিতে আক্রান্ত থাকে, অনেক বিষয় থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিডস টাইম আসলে, আমি যদি সামরিকভাবে আপনার কাছে জিজ্ঞাসা করি যে একটা সন্তান পৃথিবীতে আসলো, প্রত্যেকটা বাবাই চায় তার সন্তান হচ্ছে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, সব থেকে ভালো মানুষ হোক। তো এই সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়াটা শুধুমাত্র ম্যাথ সলভিং বা ইংলিশের হচ্ছে প্রোনাউন্সিয়েশন, জলিফনিক্স, হোয়াট এভার দ্যাট ইজ, এইসব জিনিসের উপরই তো আর বেস করছে না। একটা মানুষের প্রতি তারা কতটা সহনশীল হচ্ছে, অন্যকে কতটা ভালোবাসতে পারছে, পশু পাখির প্রতি কতটা সহৃদয়বান হচ্ছে, এই সামগ্রিক বিষয়গুলো আসলে কতটা ইম্পর্ট্যান্ট, বা আপনারা আসলে কিভাবে এই জিনিসটাকে হচ্ছে এক্সিকিউট করে থাকেন আপনাদের ইনস্টিটিউটের মাধ্যমে? আচ্ছা, এইখানে আসলে যদি আমরা বলি যে একটা শিশুকে, আপনি এখানে অনেকগুলো কথা বলেছেন, একটা শিশুকে যদি আমি কেন্দ্রে রাখি, সেই কেন্দ্রে শিশুটাকে নার্চার করার জন্য আসলে বেশ কিছু কম্পোনেন্টের প্রয়োজন হয়। ওকে। আমাদের এখানে আমাদের কিডস টাইম হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে আমরা শিশুদেরকে এই নার্চারিং কেয়ারটাকে আসলে ফ্যাসিলিটেট করি। আমরা টিচাররা হচ্ছে ফ্যাসিলিটেটর, তাকে উপযুক্ত পরিবেশটা তৈরি করে দিই। আমাদের গুফি নামে যে প্ল্যাটফর্মটা আছে সেটার মাধ্যমে আমরা আমাদের শিশুদের জন্য ইন্টারেক্টিভ লার্নিং টয় এবং হচ্ছে বই, এই জিনিসগুলো নিয়ে কাজ করি। সো শিশুদের ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করতে হবে। সো ক্রিয়েটিভিটি কীভাবে বাড়ানো যাবে সেটার জন্য আমরা বই, খেলনা, এই জিনিসগুলো তৈরি করি। অথবা আপনি যে কথাটা বললেন যে শিশুদের মনোযোগ বা কনসেন্ট্রেশনের একটা সমস্যা হচ্ছে, ADHD হচ্ছে, এই জায়গাটা থেকে যখন আমরা আমাদের একটা ক্লাসই আছে ডুডুলিংয়ের ক্লাস। সো সেখানে বাচ্চারা ডুডল করা মানে হচ্ছে ছোট ছোট ডিজাইন করে ছবি আঁকা। আবার আমাদের এখানে আমরা যেমন টেরাকোটা বা হচ্ছে মাটির কাজ নিয়ে ক্লাস করাই। সো যখন সে খুবই মনোযোগী হয়ে কোনো একটা কাজ করছে তখনই তার অ্যাটেনশন স্প্যান আস্তে আস্তে বাড়ে। আমাদের কিডস টাইমের পাশাপাশি গুফি এবং টিচার্স টাইম যে প্ল্যাটফর্মটা আছে সেটার মাধ্যমে আমরা প্যারেন্টস এবং টিচারদেরকে অ্যাওয়্যার এডুকেট করার মাধ্যমে শিশুটাকে সেন্টারে রেখে একদম 3 পাশ থেকে আমরা এই ইন্টারভেনশনগুলো দিই। এক্স্যাক্টলি, দ্যাটস ভেরি গুড। আমরা একটা সময় হচ্ছে এই কথাটা শুনতাম যে মুরব্বীরা যখন কথা বলে তখন হচ্ছে ছোটদের কথা বলতে নেই। টু সাম এক্সটেন্ট ইট ইজ ট্রু, কিন্তু হচ্ছে বাচ্চাদেরও তো আসলে মতামত এখন জানতে চাওয়া হচ্ছে। এইটা আসলে একটা বাচ্চার নৈতিক মানসিক বিকাশ আসলে কতটুকু প্রভাব রাখে? ডেফিনেটলি আমাদের শিশুদেরকে কথা বলতে দিতে হবে, তাদের কথা আমাদের শুনতে হবে।
এবং পাশাপাশি কথাটা যাতে শুধু কথা না হয়, কথাটা যাতে যৌক্তিক চিন্তার বিকাশ থেকে হয়, সেটাও আমাদের একইভাবে খেয়াল রাখতে হবে। কথাটা বেশি কথা হবে বা বেয়াদবি হবে, এটা নিয়েই যত আমাদের ভয়, তো সেটা যাতে না হয় সেটার জন্য আমাদের আসলে ওই পরিবেশ বা হচ্ছে পরিচর্যা, এই প্রত্যেকটা জিনিসই আসলে একটা একটার সাথে কানেক্টেড। সো আমরা যত বেশি ওই জিনিসগুলো নিয়ে কাজ করব, তত বেশি আমরা যৌক্তিক চিন্তার বিকাশ, যেটাকে আমি বলছি, সেটা হবে আসলে। বুঝতে পেরেছি। বর্তমান শিক্ষা ব্যবস্থায় কি আসলে ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং বা ইমোশনাল ইন্টেলিজেন্সের কোথাও না কোথাও গিয়ে তো ঘাটতি আছে, রাইট? হ্যাঁ। সো সেটা আসলে কিভাবে ইন্ট্রোডিউস করানো যায়? আপনাদের কি এই ব্যাপারে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমরা যেহেতু এটা নিয়েই কাজ করছি, তো আমরা দেখলাম যে আচ্ছা ঠিক আছে, যদি আমরা আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা আসলে অনেক অনেক গ্যাপ আছে। যেমন আমি যদি বলি টিচার ট্রেনিং তো একটা বড় সমস্যা বা হচ্ছে বড় গ্যাপ। টিচারদেরকে প্রপারলি ট্রেন করা, সরকারি টিচাররা যেরকম ট্রেনিং পাচ্ছে, বেসরকারি টিচাররা সেরকম ট্রেনিং পাচ্ছে না। আবার আমরা যদি কারিকুলাম ইমপ্লিমেন্টেশনের কথা বলি, সেখানেও আমাদের প্রচুর গ্যাপ আছে। আমাদের যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার হওয়ার কথা সেটা হচ্ছে না। আবার আমরা যখন মেইন স্ট্রিম এডুকেশনটাকে একদম ঢাকা থেকে একদম পঞ্চগড় পর্যন্ত সবাইকে একই মাপে মাপছি, তখনও কিন্তু একটা গ্যাপ থেকে যাচ্ছে। ঢাকার বাচ্চারা এক ধরনের পরিবেশ বা হ্যাঁ প্রকৃতিতে থাকছে, ঢাকার বাইরে অন্যরকম। সো এরকম প্রচুর ছোট ছোট গ্যাপ আছে। আমার ধারণা বা আমরা যেভাবে কাজগুলো করছি সেটা হচ্ছে, যখন আমরা গুফিতে একটা লার্নিং টয় তৈরি করছি, আমরা কিন্তু ওখানে আবার একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল দিয়ে দিচ্ছি, প্যারেন্টসদের জন্য আলাদা একটা গাইড দিয়ে দিচ্ছি, যাতে প্যারেন্টস ওটা পড়ে তার মতো করে সে তার বাচ্চাটাকে নিয়ে নার্চারটা করতে পারে। যেমন আমাদের একটা বই আছে এরকম, গল্পের এপিট ওপিট। সো প্রত্যেকটা গল্পেরই আপনার সাইড এবং আমার সাইড থাকবে। আমরা আজকে যখন এখানে কথা বলছি, সেখানেও আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ওই সাইড থেকে আমাকে দেখছেন, আমি আমার সাইড থেকে আপনাকে দেখছি। সো প্রত্যেকটা গল্পের এরকম দুই পাশ থাকে, দুইটা সাইড থাকে। এই ধরনের জিনিসগুলো, এই ধরনের গল্প, এই ধরনের চর্চাগুলো যখন শিশুরা গল্পের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে, বিভিন্ন কাজের মাধ্যমে শিখবে, তখন সেটা মনে রাখবে আসলে। অবশ্যই ইমপ্লিমেন্টেশনটা থাকে। হ্যাঁ, আমাদের যে হচ্ছে সময়টা আমরা যেভাবে শিখতাম এবং বর্তমান সময়ে বাচ্চা কাচ্চা যেভাবে শিখছে, এর মধ্যে আসলে মেজর ডিফারেন্সটা কোথায়, বা কোন জায়গায় গিয়ে ইফ আই টু বি এ প্যারেন্ট, সো সেক্ষেত্রে আসলে আমার কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? এইখানে আসলে আমরা যখন ছোটবেলায় আমরা পড়তাম, আমাদের সময়টা ছিল যে ঠিক আছে, তোমাকে মুখস্থ পড়ে যেতে হবে, তোমাকে এই জিনিস পড়তে হবে, এই স্কোর করতে হবে, এই ব্যাপারটা ছিল। যেখানে এখন আমরা যে প্যারেন্টসদেরকে ডিল করি, আমাদের প্যারেন্টসরা কিন্তু অনেক স্বাধীনভাবে শিশুদেরকে অনেক স্বাধীনতা দিচ্ছে, তার মতামত প্রকাশে করতে পারছে, তার সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে সে ডিসিশন নিতে পারছে অনেক সময়, অথবা হচ্ছে সে কি করতে চায় সেই মতামতে সে ঠিকমতো বলতে পারছে। সো এখন আসলে প্যারেন্টিং যদি বলি অথবা লার্নিংয়ের সাইড থেকেও বলি, এখন শিশুরা অনেক বেশি কিভাবে অথবা কেন এই জিনিসটা আসলো সেই প্রশ্নটা করার স্বাধীনতাটা পাচ্ছে। এই জায়গায় অনেকটা চেঞ্জ হয়েছে। আবার প্যারেন্টসরা যেহেতু নিজে একভাবে বড় হয়ে আসছিল, সে চায় না ওইভাবে কেউ একজন তার বাচ্চাটাকে অনেক টাইট করুক বা হচ্ছে অনেক বেশি প্রেশারের মধ্যে রাখুক, সেটা যেহেতু চায় না, তো সেই জায়গা থেকেও কিন্তু প্যারেন্টসরাও অনেক স্বাধীনতা দিচ্ছে শিশুদেরকে। তো ওই জায়গায় আসলে পুরো ধরনটাই চেঞ্জ হয়ে গেছে। এবং আমরা যখন শিক্ষা নিয়ে কথা বলছি, সেই জায়গায় যদি সেই ধরনটাকে কনসিডার করে আমাদের ক্লাসরুমগুলোতেও টিচাররা আরেকটু সচেতনভাবে এই ব্যাপারটা প্র্যাকটিস করে, আমাদের কারিকুলামটাও তো অনেকটাই আসলে কাজ হচ্ছে, বেশ কয়েকবার কাজ হয়েছে, সেই জায়গায় সেই জিনিসগুলোকে কনসিডার করা হয়, তাহলে আসলে এই যে এখনকার বাচ্চাদের যে নিড, মানে আমরা যে টাইম ছিল হ্যাঁ যে মুখস্থ করেই পড়ে যাওয়া, সেটা থেকে এখন কেন এটা হলো সেই প্রশ্নের উত্তর দিয়ে পড়ানো, এই চেঞ্জ, একটা বড় চেঞ্জ, এটা আমাদের আনতে হবে। এক্স্যাক্টলি। এ ব্যাপারে আরও কথা বলবো, কিন্তু সময় হলো ছোট্ট একটা বিরতির। দর্শক, আপনার সন্তান বেস্টটা পাওয়ার অধিকার রাখে। মেধার বিকাশের জন্য তাদের হচ্ছে সর্বোচ্চটুকু দেয়ার অধিকার আপনাদেরও রয়েছে। আজ আমরা কথা বলছি বর্তমান সময়ে সন্তানদের আসলে কিভাবে শিক্ষিত করলে তারা পুরোপুরি দেশের এবং নিজের জন্য বেনিফিটেড হবে সেই বিষয়ের উপরে। আমরা এই ব্যাপারে আরও কথা বলবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পর্ব ফুডিতে স্বাগত। আরও একবার আমাদের মূল আলোচনায় আমরা চলে যাচ্ছি। বর্তমান সময়ে অভিভাবকদের কিন্তু একটা হচ্ছে টেন্ডেন্সিটা থাকে, জিপিএ 5 পেতে হবে,
100-তে 100ই পেতে হবে, 98 পেলেও হবে না। সো আপনি কি মনে করেন এই প্র্যাকটিসটা আসলে কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে সন্তানের উপরে, প্লাস ভবিষ্যতের যে কর্মক্ষেত্র তৈরি হচ্ছে সেই জায়গায় এই নম্বরের থেকে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা দক্ষতা কত ইম্পর্টেন্ট হয়ে উঠবে? ইম্পর্টেন্ট হবে আমরা জানি, বাট কতটা সেটা কি মনে হয় আপনার? এটা আসলে আমাদের আমাদের যে একটা ব্যাপার ছিল যে ফার্স্ট হইতে হবে, A+ পাইতেই হবে, এই জিনিসটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের পুরো এডুকেশন সিস্টেম বলেন, স্ট্রাকচার বলেন, সবকিছুই হচ্ছে এই চাহিদাকে পূরণ করার উদ্দেশ্যে তৈরি করা Fit হচ্ছে। করছে, হ্যাঁ, কোচিং বলে, এক্সট্রা মার্কস পাইতে হবে বা মুখস্থ নির্ভর যে পড়ালেখা। এখন আমরা যদি ফিউচার জবের ক্ষেত্রে বলি, মুখস্থ নির্ভর পড়ালেখা আসলে ফিউচার জবের দরকার নাই। সো মুখস্থ কেন দরকার ছিল? কারণ হচ্ছে আগে ল্যাপটপ ছিল না, ইন্টারনেট ছিল না, সবকিছু মুখস্থ রাখতে হইতো, সবকিছু ব্রেনে রাখতে হইতো। এখন সবকিছু আমরা ইনফরমেশন আসলে অ্যাভেলেবল, সো ইনফরমেশন আর মুখস্থ রাখার দরকার নেই। কোনটা দরকার? দরকার হচ্ছে পিপল স্কিল, মানুষের সাথে মিশবে, কথা বলবে, ম্যানেজ করতে পারবে, ইমোশন বুঝবে। একজন ভালো ম্যানেজার কি করে? একজন ভালো ম্যানেজার আরও 5টা মানুষকে সুন্দর মতো কাজ আদায় করতে, সে কাজগুলো আদায় করতে পারে। এবং এক্স্যাক্টলি, দেয়ার ইজ দিস ডিফারেন্স বিটুইন টিম লিডার এন্ড বস। হ্যাঁ, সো এই জায়গাটা থেকে আসলে ভবিষ্যতে আমাদের চাকরিগুলো যেগুলো আসছে, মেশিন লার্নিং বলেন বা যাই আসছে না কেন, সেই জায়গাগুলোতেও কিন্তু আমাদের এইভাবেই আমাদের পুরো সিস্টেমটাকে আসলে কনসিডার করতে হবে। কারণ হচ্ছে আমরা যদি শুধু মুখস্থ নির্ভর একটা সিস্টেম এখনো থেকে যাই সিস্টেমে, 5-7 বছর পরে আমাদের আসলে এখনই আমাদের চাকরি পাইতে, চাকরি দিতে কষ্ট হয়, 5-7 বছর পরে এটা আরো কষ্ট হবে। মানে আমরা আসলে দেখি যে সরকারি চাকরিতে অনেকেই হচ্ছে খুব ভালো রেজাল্ট করে যাচ্ছে, কিন্তু যখন কর্মক্ষেত্রে যাচ্ছে এমন সব ভুল করে ফেলছে এবং কিছু কিছু ক্ষেত্রে এমন সব অমানবিক কাজ করে ফেলছে যেটা একসেপ্ট করা যায় না। আচ্ছা, আপনার অভিজ্ঞতায় বাংলাদেশি অভিভাবকদের আসলে যদি বলতে চাই, অভিভাবকরা যেটা করে সন্তানের জন্য ভালোই করে, কিন্তু ওই ভালোটা সবসময় ভালো হয় না। তো আমি যদি সাধারণ 3টা কমন মিস্টেকের কথা বলি অভিভাবকদের ক্ষেত্রে, সেই 3টা কি হতে পারে বলেন তো? ধরেন আমাদের সেটে যারা আজ আছে বা আমাদের স্টুডিওতে যে শোটা হচ্ছে এখন, যারা দেখছেন তাদের জন্য কি মেসেজ থাকবে যদি অভিভাবক থাকে? একটা তো ডেফিনেটলি আমরা অনেক বেশি ওভার প্রোটেক্টিং, সো আমরা সবকিছুতেই নিজেরা ডিসিশন নিয়ে বাচ্চাদেরকে দিতে চাই, সো অনেক বেশি প্রোটেক্ট করে রাখি আমাদের বাচ্চাদেরকে, ডিসিশনটা ওদেরকে নিতে দেই না। আরেকটা আপনি যেটা বললেন যে আমরা অনেক বেশি রেজাল্ট ফোকাস এখনো আছি, যেখানে গ্লোবালি ফিনল্যান্ডের মতো দেশেও এখন এডুকেশন নিয়ে কাজ হচ্ছে নতুন করে। কারণ চাকরি বাজারে ফিট করার জন্য স্টুডেন্টদেরকে কীভাবে রেডি করতে হবে সেটা নিয়ে কাজ হচ্ছে সারা বিশ্বে। সেখানে আমরা যদি এখনও স্কুলগুলোতে প্যারেন্টস হিসেবে মানে পুশ করতে থাকি যে ভালো রেজাল্ট, তাহলে আলটিমেটলি আমার বাচ্চাটা ভবিষ্যতে আসলে কাজের ক্ষেত্রে বিপদে পড়বে। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে ওই যে ওভার প্রোটেক্টিং এবং হচ্ছে এই যে হেলিকপ্টার প্যারেন্টিং এর সাথেই ব্যাপারটা কানেক্টেড, যে আমরা সবকিছুই যখন করে দিচ্ছি। হেলিকপ্টার প্যারেন্টিং এটাই যে আপনি সবকিছুতে একজন প্যারেন্টস হিসেবে আপনার সন্তানের সবকিছুতেই যখন একদম খুবই ছোট স্মল জিনিসে আপনি যখন খেয়াল করবেন, নজর রাখবেন, যেমন কন্ট্রোলে রাখা, এটাকে হেলিকপ্টার প্যারেন্টিং বলে। যে হেলিকপ্টারের মতো আপনি সারাক্ষণ ওর মাথার উপর ঘুরতেছেন। সো যখন এই টাইপের হবে তখন আসলে এই যে পরবর্তীতে শিশু যখন প্রাপ্তবয়স্ক হচ্ছে, সে নিজে ডিসিশন নিতে পারতেছে না, সে নিজে নতুন স্কিল শিখে উঠতে পারতেছে না, কারণ সে তো এতদিন মুখস্থ নির্ভর পড়াশোনার উপরে ছিল। সো ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং স্কিল এগুলো তার মাঝে পর্যাপ্ত পরিমাণ ডেভেলপ করতেছে না, এবং পিপল স্কিলও তার মাঝে হচ্ছে না, কারণ সব কিছুই তো প্যারেন্টসরা করে দিত। সো এই সবের কারণে আলটিমেটলি ছোট যে পরিবার, মানে আগে যৌথ পরিবার ছিল, সো এটার বেশ কিছু নেগেটিভ সাইডে হয়তো কিছু আছে, কিন্তু পজিটিভ সাইড আমার মনে হয় বেশি ছিল। বর্তমান সময় কি একটা সন্তান স্বাবলম্বী হওয়া, কেয়ারিং না হওয়া বা হচ্ছে ফরগিভিং না হওয়া, এটা কি ছোট মানে হচ্ছে যে পরিবারগুলো আছে, ছোট পরিবার, এটাও কি দায়ী কিছু কিছু ক্ষেত্রে, নাকি এটা খুব বেশি দিস ইজ নট ভেরি মাচ ইম্পর্টেন্ট? না, অবশ্যই ইম্পর্টেন্ট। মানে শুধু ছোট পরিবার না, আমাদের আসলে পুরো আমরাই হচ্ছে ফার্স্ট জেনারেশন যেখানে বাবা মা দুজন জব করতেছে। মানে হিউজ নাম্বার অফ পিপল যারা কিনা প্যারেন্টস, মানে বাবা মা দুজনেই জব করতেছে, ওয়ার্কিং প্যারেন্টসরা এখন এই জেনারেশনে সবচেয়ে বেশি, যেখানে বাচ্চাগুলো না পাচ্ছে প্রপার ডে কেয়ার, না পাচ্ছে প্রপার এডুকেশন, এবং না পাচ্ছে বড় পরিবারের থেকে ভালোভাবে শেখা। এখন বড় পরিবারের ক্ষেত্রেও আমাদের শিশুরা যেই বয়সটা, যেমন আর্লি চাইল্ডহুড এডুকেশনে
সবচেয়ে বেশি নজর হওয়া উচিত বা নজর দেওয়া উচিত আমাদের, কারণ এই যে প্রথম 5 বছর পর্যন্ত বাচ্চা 95% ব্রেন ডেভেলপ হচ্ছে, সেখানে কিন্তু আমরা ওদেরকে কিভাবে নার্চার করব, ওদের সাথে কিভাবে ক্রিয়েটিভ প্লে খেলবো বা হচ্ছে কিভাবে বাবা মা কোয়ালিটি টাইম দিব, সেটা আমরা না বুঝেই ভাবতেছি আচ্ছা একটা সময় পার হবে, স্কুলে দিব, সব ঠিক হয়ে যাবে, বাট আলটিমেটলি কিছুই ঠিক হচ্ছে না। সো পরিবার ছোট হচ্ছে, বাবা মা কোয়ালিটি টাইম কম দিচ্ছে, এবং তার সমাজ, আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল, সমাজও অনেক কিছু দায়িত্ব নিত আগে, সো Yes. ওই জায়গাটাও ভেঙে যাচ্ছে, সো যার কারণে আলটিমেটলি সাফার হচ্ছে আমরা সবাই। আমরা এই ব্যাপারে আরো কথা বলবো, সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে সময় হলো আরো একটা ছোট্ট বিরতির। ফিরছে অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডিতে স্বাগত। আরও একবার আমরা চলে যাচ্ছি আমাদের আলোচনায়। ভবিষ্যতের পৃথিবীতে টিকে থাকতে 5 থেকে 10 বছর বয়সী যে বাচ্চারা আছে, তাদের আসলে কোন ক্যাপাবিলিটি বা কোন দক্ষতাগুলো শেখা উচিত বলে আপনি মনে করেন? এটা শুধু আমি মনে করি না, এটা গ্লোবালি একদম Globally, ফিক্স yes, করা। exactly. So, কোন জিনিসগুলো? এবং এটা আমাদের লাইট অফ হোপেরও আমাদের যে ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কটা ধরেই আমরা কাজ করতেছি। প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ স্কিল হচ্ছে ক্রিয়েটিভিটি। সো একটা মানুষকে অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে, এবং ক্রিয়েটিভিটি ছোটবেলা থেকেই চর্চার মাধ্যমে তাকে ক্রিয়েটিভভাবে গড়ে তুলতে হবে। হ্যাঁ, সেকেন্ড এবং খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রবলেম সলভিং স্কিল। সো তাকে প্রবলেম সলভার হইতে হবে, যে কোনো সিচুয়েশনে সে যাতে প্রবলেমটা থেকে বের হয়ে আসতে পারে, কারণ আমাদের রিসোর্স লিমিটেড, আমাদের সিচুয়েশন, টাইম সবকিছু মিলিয়ে একটা মানুষকে এটা প্রবলেম হ্যাকটা সলভার কি হইতে হতে হবে। পারে যদি বাবা মা চায় যে আমি আমার সন্তানকে আসলে স্কিলটা ডেভেলপ করব, কোন কাজ থেকে বেসিক ভাবে শুরু করতে পারে? বেসিক যে একদম ছোট ছোট প্যাটার্নগুলো আছে। জিনিস থেকেই শুরু হয় এগুলো যেমন ধরেন যে ক্রিয়েটিভিটির জন্য যেমন হচ্ছে ক্রাফটিং হচ্ছে ক্রিয়েটিভিটি শেখানোর জন্য খুবই চমৎকার একটা মাধ্যম। সো ক্রাফটিং যখন একটা কাগজ, একটা প্লেন কাগজকে বাচ্চারা যখন এটাকে ছিঁড়ে কেটে একটা স্ট্রাকচার তৈরি করছে, তখন কিন্তু সে নতুন কিছু ক্রিয়েট করছে। আবার যখন সে যেমন কনস্ট্রাকটিভ প্লে যেগুলো আছে, যেমন হচ্ছে লেগো ব্লক দিয়ে কিছু বানানো, অথবা কাপড় দিয়ে কিছু বানানো, অথবা ডো দিয়ে বানানো, মাটি দিয়ে বানানো, আমি যেগুলো বলতেছিলাম যে কিছু একটা তৈরি করা, এই জিনিসগুলোতে হয়। প্রবলেম সলভিং স্কিলের পরে আসে আমাদের মোরাল ভ্যালুজ, ইমপ্যাথি। সো যেটা আমরা মনে করি খুবই গুরুত্বপূর্ণ। একটু আগে আপনি যেটা বলতেছিলেন যে মানুষজন পড়াশোনা করতেছে বাট এমন সব ডিসিশন নিচ্ছে যেটার কারণে আলটিমেটলি সবাই সাফারার হচ্ছে। সো মোরাল ভ্যালুজ, ইমপ্যাথি, এই জিনিসটা তাকে ছোটবেলা থেকে জেনে বুঝে শিখে বড় হইতে হবে। কারণ হচ্ছে আমি শুধুমাত্র এখন বাংলাদেশি সিটিজেন হিসেবে বড় হব না, আমি কম্পিট করব গ্লোবালি। আমাদের বাচ্চারা হ্যাঁ, সো গ্লোবাল সিটিজেন হিসেবে যখন সে বড় হচ্ছে, তখন তাকে কিন্তু এই সব কিছু নিয়েই জানতে হবে। এবং ইমোশনাল ইন্টেলিজেন্স, মোরাল ভ্যালুস, এটাও আমাদের ইমোশনালি ইন্টেলিজেন্ট হইতে হবে মানুষকে, অন্য মানুষের ইমোশন বুঝতে হবে, এবং সেই এমপ্যাথিক উপায়ে সে কিভাবে ডিসিশন নিতে পারে, কাজ করতে পারে, এবং এই যে বিভিন্ন সিচুয়েশন বেইজড ডাইলেমা, সেই ডাইলেমাতে সে কিভাবে অ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করবে, এই জিনিসগুলো এভাবে শিখে শিখে সে বড় হবে। সো এই 4টা স্কিল নিয়ে আমরা কাজ করছি মূলত। আমরা তো আসলে প্যারেন্টিং এর ব্যাপারে অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানলাম। আপনার এই ইওর অর্গানাইজেশন কিডস টাইমের যাত্রা শুরু হলো সৃজনশীল কাজ দিয়ে। ওই জায়গা থেকে ফ্রম 2016 টু 2026, 10 বছরের একটা জার্নি, এবং আশা করি আরও সামনে অনেক বছর চলবে। তো কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন বা কিভাবে কনভিন্স করেছেন? আমি যদি একেবারে ওই মার্কেটিং এর ল্যাঙ্গুয়েজে বলি যে হোয়াট ওয়াজ ইউর ট্যাকটিক, আপনাদের কি ট্যাকটিক ছিল যে এইভাবে আমরা আসলে অ্যাটেনশন ড্র করতে পারি? সো প্রথম যে ব্যাপারটা ছিল চ্যালেঞ্জের ক্ষেত্রে, যে আমাদের প্যারেন্টসদেরকে কনভিন্স করা যে আচ্ছা ঠিক আছে, কারণ আমি 10 বছর আগের কথা বলতেছি, তখনও কিন্তু পুরো ঢাকাতে কোথাওই এত মানে ক্রাফটিং করানো বাচ্চাদেরকে বা ক্রিয়েটিভ ভাবে তাকে নজর দেওয়া, অথবা তাকে এই যে ফ্যাসিলিটেশনের যে ব্যাপারটা, যে তাকে তার মতো করে খেলতে সুযোগ দেওয়া, এবং আস্তে আস্তে সে ক্রিয়েটিভ হিসেবে গড়ে উঠবে। সো ওই জায়গা থেকে কিন্তু আমাদের প্যারেন্টদেরকে প্রচুর প্যারেন্টিং সেশন নিতে হয়েছে, প্যারেন্টদেরকে কনভিন্স করতে হয়েছে যে সে এই কাজ করলে ভবিষ্যতে তার এই ধরনের চেঞ্জ আসবে, ভবিষ্যতে চাকরি বাজারে এরকম চেঞ্জ হতে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার স্টুডেন্টরা কিন্তু এখন ও লেভেলস দিচ্ছে, সো ওরা কিন্তু অলরেডি অনেক বড় হয়েছে, এবং ওখান থেকে কিন্তু আমি রেজাল্ট পাচ্ছি। আমার প্যারেন্টসরা কিন্তু এখন ফোন দিয়ে আমাকে বলে যে ও এখন টিম লিডার হিসেবে খুব ভালো করতেছে, ও দেখা যায় যে বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিগুলোতে ভালো করতেছে। আমার স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় আমি ভলান্টিয়ার হিসেবেও পাই এখন ইভেন্টে গেলে। সো এটা হচ্ছে আমার একটা, আমি বলবো আমার সাইড থেকে একটা পাওয়া, যে আমার বাচ্চারা বড় হয়েছে এবং তারা ভালো ভালো কাজ করছে। সেকেন্ড যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই ধরনের শিক্ষা ব্যবস্থা বা এইভাবে শেখাইতে হয়, এটার জন্য তো আমার টিচার লাগবে।
definitely. সো Trained আমার teacher টিচারদেরকে আসলে রেডি করতে হয়েছে। সো একজন আর্টের টিচার সে হয়তো ভালো আর্ট পারে, কিন্তু আমাদের আর্ট তো শুধু কপি করার আর্ট। সো একটা ল্যান্ডস্কেপ আঁকা আছে, সেটা দেখে দেখে আঁকবে। আমাদেরকে টিচারদেরকে রেডি করতে হয়েছে যে না, এটা শুধু কপি করার ক্লাস হবে না, এখানে বাচ্চা তাদের মনের ইচ্ছা মতো আঁকবে। সো একটা গাছের উপরে সূর্য গোল দিলাম, একটা ডাল দিলাম, তারপরে হচ্ছে একটা মাটি দিলাম, হয়ে গেল একটা মাঠ। সো এই যে গল্প ছলে একটা ছবি আঁকা, এই যে চিন্তা ব্যাপারটা- জগৎটা তৈরি করা। হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু আমাদের টিচারদেরকে শেখাইতে হয়েছে, ট্রেন করতে হয়েছে। সো দুইটা বড় চ্যালেঞ্জ ছিল, একটা হচ্ছে প্যারেন্টদেরকে কনভিন্স করা, টিচারদেরকে রেডি করা। ভেরি গুড। বর্তমান সময় কিন্তু হচ্ছে আমি যদি ছোট বাচ্চাদের কথাও বলি, স্মার্টফোনে কিন্তু অ্যাডিকশন আছে এবং বাবা মারা এটা নিয়ে খুব বেশি হ্যাসেলের মধ্যে পড়ছে। আবার যারা জেনজি আছে বা আমি যদি কিশোর কিশোরীর কথা বলি, সেক্ষেত্রে কিন্তু তাদের একটা দুনিয়ায় থাকে ফেসবুক কেন্দ্রিক, ইনস্টা কেন্দ্রিক, হোয়াট এভার দ্যাট সোশ্যাল মিডিয়া নাওয়াডেজ আর অ্যাভেলেবেল। তো এই জিনিসটা আসলে কিভাবে প্রভাব ফেলছে বা এইটাকে আসলে কিভাবে কন্ট্রোলের মধ্যে রাখা যায়? টেকনোলজি আমাদের দরকার আছে, ডেফিনেটলি উই নিড টু লার্ন আমাদের নিজেদের নিত্য দিনের জীবনের জন্য, কিন্তু এটা তো নেগেটিভ সাইডও আছে, এটা কিভাবে কন্ট্রোল করা যায়? সো আমরা দেখা যায় যে যখন কোনো কিছু দেই বা হচ্ছে যখন কোনো কিছু এক্সেস পাই, আমরা তো আসলে না জেনে এক্সেসগুলো পেয়ে যাচ্ছি। কারণ আমরা জেনজির কথা বলতেছি বা হচ্ছে আমরা নতুন জেনারেশনের কথা বলতেছি। এই জেনারেশনটা তো আসলে জন্ম থেকেই টেকনোলজিটা পেয়ে গেছে, Yes. যেখানে আমরা পেয়েছি আসলে অনেক পরে, আমি ভার্সিটি লেভেলে যেয়ে পেয়েছি। সো এই যে এখনকার বাচ্চারা যে ইন্টারনেট জন্ম থেকেই পেয়ে যাচ্ছে, এখন ইন্টারনেটের তো আসলে অনেক পজিটিভ দিকও আছে। ইন্টারনেট দিয়ে আমরা অনেক কিছু শিখতে পারি এখন। Exactly. সো আমাদের যদি আমরা তো প্রত্যেকটা জিনিস একটা রুটিনের মাধ্যমে করতে চাই, রাইট? সো রুটিন মেনটেন করা, ভালো কাজে ব্যবহার করা। যদি কোনো একটা বাচ্চার পেট লাইফ নিয়ে কোনো ইন্টারেস্ট থাকে, সে ওয়াইল্ড লাইফ নিয়ে দেখতে পারে। প্রচুর চ্যানেল আছে এখন, ন্যাশনাল জিওগ্রাফি বা হচ্ছে এই ধরনের প্রচুর ক্রিয়েটিভ চ্যানেল আছে, যেখান থেকে বাচ্চারা তার যে আগ্রহ, সেই আগ্রহ অনুযায়ী, সে তার ইন্টারেস্ট অনুযায়ী, যেটা কিনা তার পরবর্তী ক্যারিয়ারেও তাকে হেল্প করবে, সেই অনুযায়ী সে আসলে কনজিউম করতে পারে কন্টেন্ট। বলবো ওইদিকে যাওয়া। আপনি যদি হচ্ছে আমরা তো অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটা প্রশ্ন আমি আমার আসলে সব গেস্টদেরই করি। এই যে হচ্ছে আপনার সাথে এতক্ষণ কথা হলো, এডুকেশন সিস্টেম, প্যারেন্টিং সিস্টেম, এটা অসম্ভব সুন্দর লাগলো আমার শুনে। তো আপনি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কিছু বলতে পারেন বা বলতে চান, সেক্ষেত্রে আপনি কি বলবেন? যে মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো যদি ইমপ্লিমেন্টেশন হয় আমাদের সন্তানদের জন্য, দ্যাট উড বি গ্রেট ফর আস, ফর আওয়ার নেশন। সো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাবো যে আমাদের এই যে আর্লি চাইল্ডহুড এডুকেশন আছে, 0 থেকে 8 বছর, 0 থেকে 12 বছর, এই বয়সটাতে আসলে আরও বেশি ফোকাস দেওয়া উচিত। আমরা যদি 0 থেকে 8 বছরে ROI বলে একটা টার্ম আছে, যে প্রথম প্রাইমারি গ্রেডে যদি আমরা, প্রাইমারি গ্রেড না, প্রাইমারি ইয়ার্সে প্রথম 3000 দিন একটা বাচ্চার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে প্রতিনিয়ত শিখছে। সো যখন এই টাইমটা সে মোবাইল বা ডিভাইসে আসক্ত হচ্ছে এবং পুরো জিনিসটাই আসলে একটা সাইকেলের মতো ঘুরছে। সো আমি বলবো যে যদি আমরা প্রথম 8 বছরে বাচ্চার ডেভেলপমেন্টে আরও বেশি নজর দিতে পারি, ফোকাস দিতে পারি, এবং সেটা শুধু হেলথে না, সেটা এডুকেশনে, এবং এই পুরো জিনিসটা প্যারেন্টিং এডুকেশন নিয়ে আমাদের আরও বেশি কাজ করতে হবে। আমাদের আর্লি চাইল্ডহুড সেন্টার, আমাদের এডুকেশন, আমাদের লার্নিং সেন্টার, এই জিনিসগুলো নিয়ে আর অনেক বেশি কাজ করতে হবে। সো আমি বলবো সবাইকে এই জায়গায় আরেকটু নজর দেওয়ার জন্য। নিশ্চয়ই। একটা জিনিস বর্তমান সময়ে, দিস উইল বি মাই লাস্ট কোয়েশ্চেন টু ইউ। বর্তমান সময় কিন্তু হচ্ছে একটা অস্থির সময়ের মধ্যে থেকে আমরা যাচ্ছি। সন্তান, ছোট ছোট বাচ্চারা আসলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে, বিপদের সম্মুখীন হচ্ছে, কিংবা টর্চারের সম্মুখীন হচ্ছে। তো ওই জায়গা থেকে আসলে সন্তানদের সুরক্ষার জন্য আপনি জানেন, আমরা প্রতিদিন ফেসবুকে প্রতিটা স্ক্রলে কোথাও না কোথাও চাইল্ড মলেস্টেশনের নিউজ পাচ্ছি। আবার হচ্ছে সন্তানদের আসলে হচ্ছে সন্তানহারা বাবা মাদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক। সো এই জায়গাটা আসলে সরকারি কি করা উচিত নিরাপত্তা নিশ্চিতের জন্য, ওয়েদার ইজ চাইল্ড মলেস্টেশন অর কিডন্যাপিং অথবা হারিয়ে যাওয়া? সো এটাও তো একটা বিশাল বড় চ্যালেঞ্জের জায়গা। এই জায়গায় কী করতে পারে? আমি যদি একদম ওভারঅল বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য বলি, যারা কম সুবিধা সম্পন্ন বাবা মা আছেন, তাদের ক্ষেত্রে আপনার কি মনে হয়? আসলে আমি সব কিছুরই আসলে রুট কজ অ্যানালাইসিস যদি বলি, রুট কজটা হচ্ছে আসলে এডুকেশনে। আমরা যখন এই যে এতগুলো কথা বললাম, আমরা যদি এমপ্যাথিক হই, আমরা যদি প্রপার এডুকেশন পাই, আমরা যদি জানি যে আসলে আচরণটা কেমন হবে, আমরা যদি জানি যে আমরা আসলে কোন জিনিসটা করতে পারবো, কোন জিনিসটা করতে পারবো না, এবং স্পেশালি আমাদের যে আইন আছে, সেই আইনগুলো সম্পর্কেও যদি আমরা জানি, এবং আইন আছে অনেক, সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না, এগুলো নিয়েও যদি আমরা সচেতন হই, এবং
প্রত্যেকটা জিনিসই আসলে আমি বারবার এটাই বলতেছি, প্রত্যেকটা জিনিসই একটা একটার সাথে কানেক্টেড, ইন্টারকানেক্টেড। আমাদের এডুকেশনটা এত খারাপ, আমরা এত কম জানি, আমরা এত মুখস্থ নির্ভর পড়াশোনা করি, আমরা এত কম Yes. প্র্যাকটিস করি। সো যার কারণে আমরা কোনো কিছুকেই আসলে এখন আর কেউ পাত্তা দেয় না এবং কোনো কিছুকেই কেউ সিরিয়াসলি নিচ্ছে না। সো এই জায়গাটা থেকে আমি বলবো যে আসলেই সবাই যেমন সচেতন হচ্ছে, সবাই জানছে, সবাই আরও প্রোঅ্যাক্টিভলি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছে, সেই জায়গাটা থেকে আমি বলবো যে এগেইন এডুকেশনটাতেই আমাদের ফোকাস দিতে হবে এবং ল এনফোর্সমেন্ট নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। এক্স্যাক্টলি। তাহমিদা রহমান, আই এম ভেরি লাকি টু হ্যাভ ইউ টু মাই শো। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আপনাদের মতো চিন্তাভাবনার মানুষই আসলে আমাদের আশা দেখায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে নিয়ে আসার জন্য। দর্শক, দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডিতে আজকের টপিক ছিল প্যারেন্টিং এবং সন্তানদের আসলে শুধুমাত্র নাম্বার কেন্দ্রিক না করে তাদের ইম্প্যাথেটিক তৈরি করা, তাদেরকে প্রবলেম সলভিংয়ের সিচুয়েশনে নিয়ে আসা এবং তাদেরকে আসলে বেটার হিউম্যান বিইং হিসেবে গড়ে তোলা। আমরা প্রতি শনিবার রাত 8টায় এই শোটি অন এয়ারে নিয়ে আসি, আমাদের সরাসরি সম্প্রচারিত হয় এবং প্রতিদিনই নতুন কোনো টপিক থাকে। আপনি আপনার মতামত জানাতে, আপনি যদি কোনো বিষয় সম্পর্কে জানতে আগ্রহী থাকেন, আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ইউটিউব রয়েছে এবং আমাদের আপনি ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আগামী শনিবার রাত 8টায় আবারও দেখা হচ্ছে দ্য ভয়েস অফ জেন জি পাওয়ার্ড বাই ফুডিতে। ততক্ষণ অবধি নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।